তথ্য প্রমাণের অভাবে বড় বড় অর্থ পাচারের অনুসন্ধান এগোচ্ছে না, সংশ্লিষ্ট দপ্তরে অসহযোগিতার অভিযোগ দুদকের। ডেঙ্গু আক্রান্তের বেশিরভাগই শিশু। ঢাকা উত্তরে আক্রান্ত আগের চেয়ে বেড়েছে, হটস্পট এখন মিরপুর। নিরাপদ নগরীর তালিকায় 2 ধাপ উন্নতি হলেও ঢাকা এখনও পিছিয়ে, দি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদন। সেপ্টেম্বরে ভাষান্তরে রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্পে কাজ শুরু করবে জাতিসংঘ, চুক্তি আগামী সপ্তাহে। 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আজ আসছে নিউজিল্যান্ড, বায়ে বাবলে ঢুকবে টাইগাররা। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাব পুরো খবরে। তথ্য প্রমাণের অভাবে বড় বড় অর্থ পাচারের অনুসন্ধান এগিয়ে নিতে পারছে না দুর্নীতি দমন কমিশন। সংশ্লিষ্ট দপ্তরের অসহযোগিতা আর কর্মদক্ষতার অভাবে অনুসন্ধানটি স্থবির হয়ে পড়েছে। টিআইবি বলছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী চৌকস অনুসন্ধানে কেবল তথ্য সংগ্রহ নয়, অর্থও ফিরিয়ে আনা সম্ভব। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFIU এর তথ্য অনুযায়ী বছরে 64,000 কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যায়। এই বিষয়ে গত বছর 3 সদস্যের দল গঠন করে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। 1 বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অনুসন্ধানে কোনো তথ্য প্রমাণ পায়নি দুদকের দল। অভিযোগে 175 কোটি টাকা পাচারকারী হিসেবে আল মুসলিম নামে একটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলেও জিজ্ঞাসাবাদ করা হয়নি কাউকে। অর্থ পাচার বন্ধ করার জন্য আমরা বিভিন্ন সংস্থার সহযোগিতা চাই, কারণ বিনা সহযোগিতা পারছি না। মাননীয় হাইকোর্ট ডিভিশন আমাদেরকে একটা মেসেজ দিয়েছে, আপনারা জানেন, যে যারা যারা টাকা পাচার নাম দেওয়ার জন্য। নাম তো আমাদের কাছে নাই। আমরা এই নামের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে লিখেছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ে বলেছি, অর্থ মন্ত্রণালয়ে বলেছি। এখন তারা যদি আমাদের সাহায্য করে তাহলে আমরা এই ব্যাপারটা আগাতে পারবো। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির মতে অর্থ পাচার রোধে সকল তদন্তকারী সংস্থার একসাথে কাজ করা উচিত। এছাড়া আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় তথ্য বিদেশ থেকে সংগ্রহ করা সম্ভব। সমস্যাটা যে প্রকট এবং বিশাল, সেক্ষেত্রে তার ক্ষেত্রে কোনো সন্দেহই নাই। কিন্তু আমরা যেটা দেখতে পাই যে এক্ষেত্রে কোনো কার্যকর পদক্ষেপ গৃহীত হয় না। তার কারণটা হচ্ছে, এক হচ্ছে যে যারা অর্থ পাচারের সাথে জড়িত তারা মোটামুটিভাবে তাদের একটা বিশাল অংশই প্রভাবশালী এবং ক্ষমতার সাথে সংশ্লিষ্ট বিভিন্নভাবে, যে কারণে তাদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ দুর্নীতি দমন কমিশনের মতো সংস্থাগুলো নিতে দেখা যায় না। এর আগে যুদ্ধাপরাধের বিচার বানচালে ফাঁসি হওয়া জামায়াত নেতা মীর কাসেম আলীর $25 মিলিয়ন পাচারের অভিযোগও 4 বছর অনুসন্ধান করে কোনো কুল কিনারা করতে পারেনি দুদক। এখন তদন্ত করছে সিআইডি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবছর ডেঙ্গুতে আক্রান্তের বেশিরভাগই শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, মোট আক্রান্তের অন্তত 8% শিশু। জুলাই ও আগস্টের শুরুতে দক্ষিণ ঢাকায় আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও এখন উত্তর ঢাকায় বেশি। শিশু হাসপাতালের তথ্য বলছে, ডেঙ্গুর হটস্পট এখন মিরপুর। রাজধানীর শিশু হাসপাতাল, প্রতিদিনই ঢাকা ও সারা দেশ থেকে ডেঙ্গু আক্রান্ত শিশু ভর্তি হচ্ছে এখানে। এ মাসেই 3 শিশুসহ মোট 7 শিশুর মৃত্যু হয়েছে এই হাসপাতালে। ডেঙ্গুর বিস্তার নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, মোট আক্রান্তের 8%ই শিশু। 18 বছর পর্যন্ত আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। 1 থেকে 10 বছর বয়সী শিশু সবচেয়ে বেশি ভর্তি হয়েছে, সেটি হচ্ছে গিয়ে 654 জন, এবং 11 থেকে 20 এবং 30 থেকে 40 এরাও সিগনিফিকেন্টলি আমাদের কাছে বেশি এসেছে। শিশু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এখানে আসা বেশিরভাগ শিশুরই অবস্থা আশঙ্কাজনক। উত্তর ঢাকায় শিশু আক্রান্তের সংখ্যা বাড়ছে উল্লেখ করে চিকিৎসকরা বলছেন, পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। আমাদের রোগীর যে ভর্তি রোগীর সংখ্যা, সেটা আমাদের আগের রেকর্ড ব্রেক করছে, এবং এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যক শিশু রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আমাদের হাসপাতালে ভর্তির রেকর্ড হয়ে গিয়েছে এই সপ্তাহেই। এ মাসে এ পর্যন্ত এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত 250-র বেশি শিশু ভর্তি হয়েছে, যা জুলাই মাসের চেয়ে দ্বিগুণেরও বেশি। ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 8000। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সময় কমিয়ে করোনা টিকার দ্বিতীয় ডোজ কিভাবে দ্রুত নেওয়া যায় সে বিষয়ে পরিকল্পনার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে সোমবার একথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।
তিনি আরও জানান, দেশে আর করোনার গণটিকা ক্যাম্পেইন হবে না, নিবন্ধনের মাধ্যমেই সবাইকে টিকা নিতে হবে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে হয় মন্ত্রিসভার বৈঠক। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে এতে যোগ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, সবাইকে করোনা টিকার আওতায় আনতে ভর্তুকি মূল্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সিনোফার্মের 3 কোটি, সিনোভ্যাকের 7.5 কোটি সহ মোট 10.5 কোটি টিকা কিনছে বাংলাদেশ। আগামীতে টিকা প্রাপ্তির সাপেক্ষে নিবন্ধনের সুযোগ দেওয়া হবে। টোটাল 10.5 কোটি, যেটা WHO-এর মাধ্যমে আমাদেরকে ক্রয় করে নিতে হবে, এটা অর্ডার দেওয়া হয়ে গেছে। এই মুহূর্তে গণটিকা কার্যক্রম আমরা করছি না, কারণ সেই পরিমাণ টিকা আমাদের হাতে নেই। আমাদের হাতে যখন যতটুকু টিকা আসবে এবং সেই টিকা দিয়ে যতগুলো লোককে দিতে পারবো অতগুলো লোককে আমরা ডাকবো। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, টিকার দ্বিতীয় ডোজের ব্যবধান 1 মাস থেকে কমিয়ে 15 দিন করা যায় কিনা তা ভেবে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 15 দিনের মধ্যে দিচ্ছে অন্য দেশে, সেই দেশের রেফারেন্সগুলো টেনে আলোচনা হয়েছে। এখন আমরা আমাদের যারা টেকনিক্যাল কমিটি আছে WHO-এর সাথে আলাপ করে আমরা সেই সিদ্ধান্তটা নিব। এ মাসের শেষে ও সেপ্টেম্বরের শুরুতেই ফাইজারের আরও 60 লাখ টিকা পাওয়া যাবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া আগামী বছর ফেব্রুয়ারির মধ্যে দেশের 7 থেকে 8 কোটি মানুষ টিকার আওতায় আসবে বলেও জানান তিনি। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সারা দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে, তবে চট্টগ্রামে নতুন শনাক্তের তুলনায় মৃত্যু কমেনি উল্লেখযোগ্য হারে। শহরের তুলনায় উপজেলাগুলোতে বেশি মানুষ মারা যাচ্ছে জানিয়ে চিকিৎসকরা বলছেন, যথাসময়ে চিকিৎসা না নেওয়ায় কমছে না মৃত্যু। আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, করোনা পরীক্ষা নিয়ে সচেতনতা বাড়াতে প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, আর স্বাস্থ্যবিধি নিশ্চিতে কতটা প্রশাসন তৎপর, আর সাধারণ মানুষই বা কতটা সচেতন? মূলত স্বাস্থ্যবিধির অবস্থা কি সেটি একটু দেখাতে চাই। আমরা এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে টিকাদান কেন্দ্র আছে সেখানে আছি। আমার পেছনে একটু যদি দেখেন ঠিক কি পরিস্থিতিতে এখানে সকলে টিকার লাইনে দাঁড়িয়ে টিকার জন্য অপেক্ষা করছেন, এবং টিকা দিতে এসে এখানে যারা এসেছেন তাদের পরিস্থিতি এতটাই গা ঘেঁষে, এবং সামাজিক দূরত্বের কোনো বালাই তো নেই, একেবারে অনেকে আছেন মাস্কও ব্যবহার করছেন না। তো এই পরিস্থিতি যদি টিকাদান বা টিকা নেওয়ার লাইনে থাকে, স্বভাবতই শহরের বা গ্রাম, এই চট্টগ্রামের অন্যান্য এলাকার অবস্থা ঠিক কীরকম সেটি সহজেই বোঝা যায়। গণপরিবহনগুলো অথবা অন্যান্য যে দূরপাল্লার বাস বা অন্যান্য যে যানবাহনগুলো আছে সেখানে, কলকারখানায় আসলে কোথাও এই স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো তাগিদ আমরা লক্ষ্য করছি না, এবং যেসব জায়গায় সুযোগ আছে সেখানেও কিন্তু এই বিষয়ে কোনো আলোচনা নেই। সেই হিসেবে আমরা দেখছি যে এই করোনা আক্রান্তের যে সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা সেটি কিন্তু এখনো স্বস্তিজনক কোনো অবস্থানে আসে না, বরং মৃত্যুর সংখ্যা আরো বেশি ভয় তৈরি করছে। ইতিমধ্যে গত 24 ঘন্টার হিসেব যদি আমরা বলি, গত 24 ঘন্টায় চট্টগ্রামে 318 জন করোনা পজিটিভ হয়েছেন 2145টি নমুনা পরীক্ষায়, আর এই একই সময়ে মারা গেছেন 10 জন। যদিও আজকে উপজেলা এবং মহানগরের যে মৃত্যুর সংখ্যা সেটি সমান সমান, অর্থাৎ 5 জন করে। তবে আমরা অন্যান্য সময়গুলো গত প্রায় 3 মাস ধরে দেখেছি যে মহানগরের মৃত্যুর সংখ্যার চেয়ে উপজেলাগুলোতে মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই বেশি। এক্ষেত্রে চিকিৎসকরা যেটি বলছেন যে সাধারণত গ্রামগুলোতে মানুষ করোনা পরীক্ষা করাতে চান না, প্রথম সমস্যা হচ্ছে এটি। আর দ্বিতীয়ত হচ্ছে পরীক্ষা করালেও তারা পজিটিভ হওয়ার পরে দীর্ঘ সময় ধরে কি বাসায় অবস্থান করেন এবং চিকিৎসকের শরণাপন্ন হন না। এর ফলে দেখা যায় যে একেবারে শেষ মুহূর্তে চিকিৎসকের কাছে আসতে তখন আসলে খুব বেশি কিছু করার থাকছে না। এই জন্য আসলে উপজেলাগুলোতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। আর যেহেতু আমরা দেখছি যে গত অন্তত 2 সপ্তাহ ধরে চট্টগ্রামে কিন্তু সংক্রমণ হার সারা দেশের মতো একটু নিম্নমুখী, এবং সেক্ষেত্রে চিকিৎসকরা বলছেন যে এখন যে টিকা দেওয়া হচ্ছে এটির একটি সুফল হয়তো তারা ইতিমধ্যে পাচ্ছেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী অনুপম শীল।
করোনার টিকা পেতে রাজধানীর কেন্দ্রগুলোতে কমেছে ভোগান্তি। SMS দেখিয়ে কোনো ঝামেলা ছাড়াই টিকা পাচ্ছেন টিকা প্রত্যাশীরা। আরও জানাতে তেজগাঁওয়ের জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। বিপ্রজিৎ, টিকা কার্যক্রম সম্পর্কে জানাবেন, আর যারা টিকা গ্রহীতা তাদের কোনো অভিযোগ আছে কিনা? দেখুন, গেল কয়েকদিনের সঙ্গে যদি আমি গত এক সপ্তাহের তুলনা করি, অর্থাৎ এই মাসের শুরুর দিকে যে চিত্রটি আমরা দেখেছিলাম যে রাজধানীর প্রতিটি কেন্দ্রে উপচে পড়া ভিড়, যে পরিমাণ টিকা দেওয়া হচ্ছে তার থেকে 2 থেকে 3 গুণ মানুষ এসে ভিড় করছেন, সেই চিত্রটি কিন্তু অনেকটাই বদলেছে রাজধানীর বেশ কিছু কেন্দ্রে। অর্থাৎ নাক কান গলা ইনস্টিটিউট, BSMMU, সোহরাওয়ার্দী, ঢাকা মেডিকেল সহ যে কেন্দ্রগুলোতে আমরা বিশৃঙ্খলা চূড়ান্ত দেখতে পেয়েছিলাম গত কিছুদিনে, সেই কেন্দ্রগুলোতে কিছুটা হলেও শৃঙ্খলা ফিরেছে। অর্থাৎ আরও কিছু কেন্দ্রে আমরা যেটি দেখেছিলাম যে মডার্নার টিকার যে দ্বিতীয় ডোজ নিয়ে তারা এক প্রকার বিভ্রান্তিতে পড়েছিলেন, অর্থাৎ পরিবহন সংকটের কারণে স্বাস্থ্য অধিদপ্তর থেকে টিকা ওই কেন্দ্রগুলোতে পৌঁছাচ্ছিল না, সেগুলোও কিন্তু পৌঁছেছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে আমি যদি নাক কান গলা ইনস্টিটিউটের চিত্রটি আপনাকে বলতে চাই, সেখানে এক পাশে মডার্নার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে এবং অন্য পাশে দেওয়া হচ্ছে সিনোফার্মার প্রথম ডোজ। তো সব কিছু মিলিয়ে এখানে আগের মতো ভোগান্তি আর নেই। আমি মানুষের সঙ্গে কথা বলেছি যারা টিকা প্রত্যাশী, তারা বলছেন যে আগে যেমন ভোগান্তির বিষয়টি ছিল সেই ভোগান্তি অনেকটাই কমে এসেছে, কারণ এখন আসলে যারা শুধু SMS পাচ্ছেন তারাই টিকা নিতে আসছেন। এর আগে আমরা যে চিত্রটি দেখেছি SMS না পেয়েও অনেকে টিকা নিতে এসেছিলেন, এখন সেই চিত্রটি অনেকটাই বদলেছে। অর্থাৎ একদিকে প্রচারণার ফলে মানুষ সচেতন হচ্ছে, অন্যদিকে টিকা কেন্দ্রের যে সাময়িক বিচ্যুতি ছিল, ভুল ত্রুটি ছিল, সেগুলো শুধরে নেবার ফলে কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। এবং চট্টগ্রাম থেকে সহকর্মী অনুপম শীল যেমন জানাচ্ছিলেন যে স্বাস্থ্যবিধির কথা, সেই একই চিত্র কিন্তু আমরা এখানেও লক্ষ্য করছি। অর্থাৎ টিকা নিতে যারা আসছেন তারা স্বাস্থ্যবিধি একেবারেই মানছেন না, গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়াচ্ছেন। নিয়ম মতো যে মাস্ক পরার কথা সেটিও তারা পরছেন না, অনেকে থুতনির নিচে মাস্ক রেখে দিচ্ছেন। আর এই প্রসঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা যেটি বলছেন যে ভ্যাকসিন নিতে এসেই যদি কেউ আক্রান্ত হয়ে যায় সে বিষয়টি কিন্তু আরও যন্ত্রণাদায়ক হবে। কারণ যারাই ভ্যাকসিন নিতে আসবেন তারা যেন পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে চলেন, সে বিষয়ে কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জোর দিয়েছেন। আর এর পাশাপাশি একটি অভিযোগ আমরা টিকা প্রত্যাশীদের কাছ থেকে পেয়েছি, সেটি হচ্ছে যে SMS-টা যাচ্ছে মধ্যরাতে। এই ক্ষেত্রে টিকা কেন্দ্রগুলো বলছে SMS-গুলো যেন মধ্যরাতে না গিয়ে দিনের অন্যান্য সময়গুলোতে যায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তারা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আহ্বান জানিয়েছে। তেজগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। নিরাপত্তার দিক থেকে বিশ্বের 7টি নগরীর মধ্যে এবার রাজধানী ঢাকা 2 ধাপ এগিয়ে 54 নম্বরে অবস্থান করছে। দি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের সেভ সিটি ইন্ডেক্স সূচকে এই অবস্থান প্রকাশ করা হয়। গবেষণা সংস্থার এই সূচকে 2019 সালে ঢাকা ছিল 56 নম্বরে। অবকাঠামো, স্বাস্থ্যসেবা, ব্যক্তিগত নিরাপত্তা, পরিবেশগত সুরক্ষা, ডিজিটাল পরিস্থিতি সহ 76টি নিয়ামকের ভিত্তিতে নম্বর দিয়ে এই তালিকা করা হয়েছে। 7টি নগর নিয়ে প্রকাশিত এই তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্কের রাজধানী। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কানাডার টরন্টো। দি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের চতুর্থবার করা এই তালিকায় আগের মতোই শীর্ষ 10-এ আছে আমস্টারডাম, মেলবোর্ন, সিডনি। এছাড়াও সামনের সারিতে রয়েছে টোকিও, সিঙ্গাপুর, ওসাকা। ঢাকার পেছনে রয়েছে পাকিস্তানের করাচি, অবস্থান 59 নম্বরে। এছাড়া ভারতের মুম্বাইয়ের অবস্থান 50 নম্বরে। দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরও যা থাকছে: অতিবৃষ্টি আর ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় চাঁপাইনবাবগঞ্জে বন্যা, প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন এলাকা। AFC কাপে আজ বাঁচা মরার ম্যাচ বসুন্ধরা কিংসের। সেমিফাইনাল নিশ্চিতে বিকেলে প্রতিপক্ষ কলকাতার ক্লাব মোহনবাগান। 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা আইফি রহমানের 17তম মৃত্যুবার্ষিকী আজ। 2004 সালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলায় আহত হয়ে 24 আগস্ট CMH-এ মারা যান তিনি। বঙ্গবন্ধুর স্নেহধন্য ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইফি রহমান। ছাত্রলীগে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে আইফি রহমানের রাজনৈতিক জীবন শুরু। নারী অধিকার আদায়ের সংগ্রামেও বলিষ্ঠ ভূমিকা রাখেন তিনি। তার একমাত্র ছেলে নাজমুল হাসান বর্তমানে কিশোরগঞ্জ 7 আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন সংগঠন।
বরিশালে ইউএনওর বাসায় হামলার ঘটনায় অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের বিবৃতির সঙ্গে একমত নন সচিবরা, একথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি আরও জানান, এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। বরিশাল সদর উপজেলার প্রশাসনিক কার্যালয় থেকে স্থানীয় এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের ব্যানার অপসারণ নিয়ে ইউএনও মুনিবুর রহমান ও মেয়র সাদিক আবদুল্লাহর সমর্থকদের বিরোধের সূত্রপাত। এর জেরে রাতে ইউএনওর বাসায় হামলা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার সদস্যদের গুলি। এ ঘটনায় মেয়র সাদিক আবদুল্লাহর গ্রেপ্তার দাবি করে বৃহস্পতিবার রাতে কঠোর বিবৃতি দেয় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার অ্যাসোসিয়েশন। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, ইউএনের বাসভবনে হামলা ও উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন যে ভাষায় বিবৃতি দিয়েছে তার সঙ্গে সচিব ও বিভাগীয় কমিশনাররা একমত নন। সব সচিবরা যারা ছিলেন বা অন্যান্য কর্মকর্তারা তারা সবাই এই বিবৃতির সাথে দ্বিমত পোষণ করছে এবং এই ল্যাঙ্গুয়েজ এটা হওয়া উচিত ছিল না। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনেরও যারা ছিল তারাও এগ্রি করে গেছেন। রোববার মন্ত্রিপরিষদ বিভাগে এক সভায় উপস্থিত সচিব ও বিভাগীয় কমিশনাররা ওই মত দিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। যেখানে ইন্টারেকশনটা কম হয় সেখানেই এই ধরনের মিসকমিউনিকেশনের কারণে আনটুয়ার্ড ঘটনাগুলি ঘটে। তো এগুলো যেন না ঘটে এবং তাদেরকে বলা হয়েছে যে আপনারা নিজেরা আগে বসে দেখেন কি সলভ করা যায়। যদি আপনারা সলভ করতে না পারেন পরে দেখা যাবে, আইন তো আছেই, কিন্তু আপনারা দেখেন যে এই সব ঘটনা কেন ঘটছে। ভুল বোঝাবুঝি থেকে ওই ঘটনাটি ঘটেছে দাবি করে এর পুনরাবৃত্তি রোধে প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়মিত মিথস্ক্রিয়ায় গুরুত্ব আরোপ করেন মন্ত্রিপরিষদ সচিব। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশাল সদরে ইউএনও মুনিবুর রহমান এবং কোতোয়ালি মডেল থানা ওসি নুরুল ইসলামকে বদলি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। তবে এই বদলির সঙ্গে ইউএনওর বাড়িতে হামলার কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসক। তিনি জানান, সদর উপজেলার ইউএনও মুনিবুর রহমানের স্বইচ্ছায় গত 10 আগস্ট তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়, কিন্তু উপজেলার এসিল্যান্ড করোনা আক্রান্ত থাকায় তিনি কাজ চালিয়ে নিচ্ছিলেন। এসিল্যান্ড কাজে যোগ দিলেই মুনিবুর রহমান তার পরবর্তী কর্মস্থলে যোগ দেবেন। এদিকে গত 18 আগস্ট বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলামকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। যে কোনো সময় তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন। সেপ্টেম্বর থেকে ভাসানচরে রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্পে কাজ শুরু করবে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবিরের মতো একই রকম মানবিক সহায়তা নিশ্চিত করা হবে। আগামী সপ্তাহে সরকার ও ইউএনএইচসিআর এর মধ্যে এই সংক্রান্ত চুক্তি সই হতে যাচ্ছে। কক্সবাজার থেকে নোয়াখালীর ভাসানচরে এখন পর্যন্ত 20,000-এরও বেশি রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে। আরও 70,000 রোহিঙ্গাকে পর্যায়ক্রমে সেখানে সরিয়ে নেবে সরকার। প্রথম দিকে ভাসানচর নিয়ে আপত্তি তুললেও এখন সেই অবস্থান থেকে সরে এসেছে ইউএনএইচসিআর। আগামী মাসে সেখানে কাজ শুরু করতে যাচ্ছে সংস্থাটি। আগামী সপ্তাহের মধ্যেই এটা চূড়ান্ত হয়ে যাবে, সিগনেচার করার পর্যায়ে চলে যাবে এবং তখন হয়তো আমরা সেপ্টেম্বরের হয়তো মাঝামাঝি, বাই দ্যাট টাইম মনসুনটাও শেষ হয়ে যাবে, তো তখন আমরা ফিজিক্যালি ইউএনের প্রেজেন্স আমরা ভাসানচরেও দেখতে পারবো। রোহিঙ্গাদের জন্য অস্থায়ী আশ্রয়ণ প্রকল্প মডেল বলে দাবি করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বলেন, ভাসানচরে আপাতত 1 লাখ রোহিঙ্গা থাকার ব্যবস্থা করা হলেও আন্তর্জাতিক সংস্থার সহায়তা পেলে এই প্রকল্প আরও সম্প্রসারণ করা সম্ভব। ভবিষ্যতে আন্তর্জাতিক রাষ্ট্র বা সংস্থাগুলি সহায়তা করলে আমরা এটাকে আরো লার্জ স্কেলে করতে পারবো। অফকোর্স আমরা ডিফারেন্সিয়েট করতে চাই না, এমনি ভাসানচরে যারা থাকছেন তারা কিছু বাড়তি সুবিধা তো পাচ্ছেনই। ভাসানচর থেকে রোহিঙ্গাদের পালিয়ে যাওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যে কোনো শিবির থেকে আশ্রিতদের পালিয়ে যাওয়ার প্রবণতা থাকে। এছাড়া কোনো মানব পাচারকারী চক্র সেখানে সক্রিয় রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারে মেজর সিনহা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এই মামলায় 83 জনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। সোমবার জেলা জজ আদালতে প্রথম দিন সাক্ষ্য দেন মামলার বাদী সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। এর আগে সোমবার সকালে মামলার প্রধান আসামি বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ 15 আসামিকে আদালতে হাজির করা হয়।
মেজর সিনহা হত্যার 1 বছর 22 দিন পর শুরু হলো বিচারিক কার্যক্রম। সকালে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ মামলার 15 আসামিকে। প্রথম দিন 3 জনের সাক্ষ্য নেয়ার কথা থাকলেও সাক্ষ্য গ্রহণ করা হয় বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসের। বিচারক মোহাম্মদ ইসমাইল তার সাক্ষ্য গ্রহণ করেন। উনি যে দরখাস্ত করেছেন আয়ুর সাথে যিনি যোগাযোগ রেখে যেসব আসামিদের নাম চার্জশিটে আসছে তাদের বিরুদ্ধে উনি আজকে সাক্ষ্য প্রদান করেছেন। পরে আসামি পক্ষের আইনজীবীরা 5 ঘন্টা জেরা করেন বাদীকে। জেরা শেষ না হয় মঙ্গলবারও তাকে জেরা করবেন আইনজীবীরা। ওসি প্রদীপ যিনি টেকনাফ থানার ওসি ছিলেন এবং এসআই লিয়াকত, এই দুজনের পক্ষের জেরাটা হবে কিন্তু আগামীকাল। করোনা পরিস্থিতির কারণে দেরিতে হলেও বিচার শুরু হয় সন্তোষ জানিয়েছেন বাদী শারমিন শাহরিয়ার। একই সঙ্গে আদালতের কাছে ন্যায় বিচার চেয়েছেন তিনি। চার্জশিটে অন্তর্ভুক্ত যে 15 জন আসামি রয়েছে, আমি বিজ্ঞ আদালতের কাছে প্রার্থনা করেছি সেই 15 জন আসামির যেন সর্বোচ্চ শাস্তি হয়। এ মামলায় 25 আগস্ট পর্যন্ত 83 জনের মধ্যে 15 জনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। গত বছরের 31 জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় 15 আসামির সবাই কারাগারে আছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিলেট 3 আসনের উপনির্বাচনে ভোট 4 সেপ্টেম্বর। এছাড়া ডিসেম্বরের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ সকল ইউনিয়ন পরিষদ ও অন্যান্য নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সোমবার নির্বাচন কমিশনের সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। সিলেট 3 আসনে 2বার তারিখ দিয়েও ভোট করতে পারেনি নির্বাচন কমিশন। সবশেষ গত 28 জুলাই নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু এর একদিন আগে হাইকোর্টের এক আদেশে তা স্থগিত করা হয়। স্থগিত থাকা সিলেট 3 নির্বাচন নিয়ে সোমবার বৈঠকে বসে নির্বাচন কমিশন। সিদ্ধান্ত হয় আগামী 4 সেপ্টেম্বর ভোট গ্রহণের। নির্বাচনের আগে প্রার্থীরা মাত্র 24 ঘন্টা প্রচার চালাতে পারবেন। 26 জুলাই থেকে 2 তারিখ পর্যন্ত একটা লম্বা সময় যারা প্রচার করেছেন গ্যাপ পড়ে গেছে। এই জন্য মাননীয় কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে 1 সেপ্টেম্বর সকাল 8টা থেকে 2 সেপ্টেম্বর সকাল 8টা পর্যন্ত তারা তাদের যে ভোটার আছেন তাদেরকে সেন্সিটাইজ করার জন্য একদিন সময় দিয়েছেন, অর্থাৎ প্রচার করতে পারবেন এই একদিন। ইসি সচিব আরও জানান, কুমিল্লা 7 উপনির্বাচন, নারায়ণগঞ্জ সিটি এবং করোনার কারণে স্থগিত 167 ইউপি এবং 9 পৌরসভার নির্বাচন নিয়েও সভায় আলোচনা হয়েছে। কমিশনার বৃন্দ একটা সিদ্ধান্ত নিয়েছেন এইভাবে যে এই ডিসেম্বরের মধ্যে আমাদের যে ইউনিয়ন পরিষদ, তারপরে জেলা পরিষদ এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ অন্যান্য যদি উপজেলা পরিষদের কোনো উপনির্বাচন থেকে থাকে যারা মারা গেছেন, এগুলো ডিসেম্বরের মধ্যে করে ফেলবেন। আটকে থাকা সব নির্বাচন ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে আগামী মাসের প্রথম সপ্তাহে কমিশন সভায় সিদ্ধান্ত হবে বলেও জানান ইসি সচিব। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমদানি শুল্ক কমানো হলেও এর কোনো প্রভাব পড়েনি চালের বাজারে, বিক্রি হচ্ছে বাড়তি দামে। খাদ্য সচিব বলছেন, আমদানি চাল বাজারে এলে দাম কমবে, তবে মিল মালিকদের কারসাজি বন্ধে জোর তদারকি চেয়েছেন কৃষি অর্থনীতিবিদেরা। করোনা মহামারীর মধ্যেও চালের উৎপাদন হয়েছে ভালো, সরকারি গুদামে বেড়েছে মজুদও। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য বলছে আন্তর্জাতিক পর্যায়েও এর দাম কমের দিকে, তবে দেশে বাজারের চিত্র তার বিপরীত। মোটা চালের দাম এখন 48 থেকে 50 টাকা কেজি। ভালো মানের 1 কেজি নাজির সাহিলের জন্য গুনতে হচ্ছে 65 থেকে 70 টাকা। মানভেদে মিনিকেটের দাম 60 থেকে 65। এ অবস্থায় দিশেহারা স্বল্প আয়ের মানুষেরা না খেয়ে মরতেছে। এই যে 10 কেজি নেই, কোনোভাবে রুটি মুটি খায়া দিনটা পারি করতেছে, আল্লাহ আল্লাহ করতেছে। আল্লাহ এদেরকে হেদায়েত করো, আর বলার কিছু না। বাড়তি দামের কথা মেনে নিয়ে খাদ্য সচিবও বলছেন, অতীত অভিজ্ঞতা থেকেই এবার সঠিক সময়ে আমদানির সিদ্ধান্ত হয়েছে। তবে দাম নাগালে রাখতে সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও আন্তরিক হতে হবে। এটা নির্ভর করবে আমাদের ব্যবসায়ীদের উপর, যাদেরকে আমরা পরামর্শ দিই। তারা যদি আনতে আগ্রহী থাকে তাহলে বাজারের দাম বাড়ছে, যদি তারা মনে করে যে
এটা আমরা আনবো না, আমাদের কাছে যেটা স্টক আছে এটা আমরা ব্যবহার করব, বেশি বেশি দাম দিয়ে মানুষ কিনবে, সেটা আলাদা। এখন সেটা তো আমাদের কন্ট্রোলে না, তো আমরা এই কারণে একটু বেশি করেই বরাদ্দ দিচ্ছি, যে অন্তপক্ষে একটা পরিমাণ তো আসবে। এবছরের শুরুতে আমদানির সুযোগ নিয়েও অনেকে তার সঠিক ব্যবহার করেনি। 15 লাখ টনের মধ্যে দেশে আসে 7 লাখের কিছু বেশি। তাই এবার জোর তদারকি চাইছেন কৃষি অর্থনীতিবিদরা। মিল মালিক এবং কৃষক তাদের নিকট থেকে যেন আমরা যথেষ্ট পরিমাণ চাল বাজারে পাই, সেটির উদ্যোগ নেওয়া দরকার। কোনোভাবেই যেন কেউ পরিকল্পনা করে বাজার নিয়ন্ত্রণ না করতে পারে, তার জন্য সরকারের যে সমন্বয় রাখা দরকার, সেই সমন্বয়টি অব্যাহত রাখতে হবে। খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে সরকারি গুদামে এখন চালের মজুদ 13,89,000 টন। আমদানি শুল্ক 62.5% থেকে কমিয়ে 25% করে প্রাথমিকভাবে 10 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। আর এ সুবিধা বহাল থাকছে 30 অক্টোবর পর্যন্ত। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অতিবৃষ্টি আর ভারতের ফারাক্কা ব্যারাজ খুলে দেয়ায় চাঁপাইনবাবগঞ্জে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। নদী তীরবর্তী চরাঞ্চল সহ প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ঘরবাড়িতে পানি ওঠায় ক্ষতিগ্রস্তরা আশ্রয় নিয়েছে উঁচু এলাকায়। ভাঙন তীব্র হওয়ায় বিপাকে পড়েছেন অনেকে। প্রতিদিনই বাড়ছে পানি আর তীব্র স্রোতে উত্তাল হয়ে উঠছে পদ্মা। এর প্রভাবে চাঁপাইনবাবগঞ্জে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ঘরবাড়িতে পানি ওঠায় দুর্ভোগে পড়েছেন শিবগঞ্জ ও সদর উপজেলার 7 ইউনিয়নের মানুষ। বন্যাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়িঘর সব উল্টে পড়ে গেছে, জমি জায়গা সব নেমে গেছে। যোগাযোগ ব্যবস্থারও বিচ্ছিন্ন, নদীও ভাঙন হয়। পদ্মার মাঝে বাস করে চর এলাকায়, বিভিন্ন কষ্ট। পানি বৃদ্ধির সঙ্গে নদী ভাঙনও তীব্র হয়েছে কিছু এলাকায়। গত 7 দিনে চর বাগডাঙ্গায় 200 মিটার ও দুর্লভপুর ইউনিয়নের প্রায় 70 মিটার এলাকা বিলীন হয়েছে। নদীতে চলে গেছে বিপুল পরিমাণ ফসলি জমি, আমবাগান ও ঘরবাড়ি। গরু, বকরি, ছাগল, ধান, আপনার সমস্ত সব কিছু অসুবিধা। যেমন দেশে ধান লাগা ছিল, ধানগুলা আপনার ডুবে গেছে। অন্যান্য বার থেকে এলাকার বন্যাটা বেশি, এলাকাতে পানির সংকট, সব কিছু খাওয়া দাওয়ার সংকট। ভারতের 2টি রাজ্যে বন্যা দেখা দেয় খুলে দেয়া হয়েছে ফারাক্কা ব্যারাজের দরজা। এতে পদ্মার পানি বৃদ্ধির সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। বাখেরাডি এবং এই যে এলাকাতে এখানে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ভাঙনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জিও ব্যাগ ডাম্পিং করছি এবং বড় ধরনের দুর্ঘটনা যেন না ঘটে সেটি আমরা রক্ষা করতে পেরেছি। এদিকে প্লাবিত এলাকায় 20,000-এরও বেশি মানুষ এখন পানিবন্দী। তাদের মাঝে সরকারি ত্রাণ বিতরণ শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম বলে অভিযোগ ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে এবার কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিলনুল্লাহ। মিলন, কোন কোন এলাকায় ভাঙন দেখা দিয়েছে? ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড কি ধরনের উদ্যোগ নিয়েছে? আর পানিবন্দী মানুষের জন্য প্রশাসন কি ধরনের সহায়তার ব্যবস্থা করেছে জানাবেন। হ্যাঁ, আসলে কুষ্টিয়ার বিশেষ করে দৌলতপুর উপজেলার 4টি ইউনিয়নের যে পানিবন্দী মানুষ, তাদের দুর্ভোগ কিন্তু চরমে উঠেছে। বিশেষ করে এই উজান থেকে নেমে আসা ঢল, ফারাক্কার বাঁধ খুলে দেওয়ার কারণে পদ্মায় যে পানি বেড়েছে, সেই পদ্মার পানি বাড়ার কারণে কিন্তু নিম্ন যে অঞ্চল, সেই অঞ্চলগুলো গত 7 দিন থেকে 8 দিন আগেই প্লাবিত হয়েছে। এবং সেই সাথে পদ্মা নদীর যে প্রধান অববাহিকা বা প্রধান নদী খাল যেটা বলে, সেটা হলো গড়াই নদী, তারও যে নিম্ন অঞ্চল, সেটা কিন্তু তার আশেপাশের নিম্ন অঞ্চলের মানুষ কিন্তু প্লাবিত হয়েছে। আরেকটা কথা বলে রাখি যে আজকের যে তথ্য, সেই অনুসারে কিন্তু হার্ডিং ব্রিজ পয়েন্ট, পদ্মার যে হার্ডিং ব্রিজ পয়েন্ট, সেই পয়েন্টে কিন্তু পানির যে বিপদসীমা, সেই বিপদসীমা 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গড়াই নদীর পানি কিন্তু 22 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু তার আগেই কিন্তু তলিয়ে গেছে অনেক এলাকা এবং যার কারণে কিন্তু পানিবন্দী হয়ে গেছে এবং এখন যে পানি একটু নামা শুরু করেছে, তার ফলে কিন্তু শুরু হয়েছে ভাঙন। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এটি হলো কুষ্টিয়ার গড়াই নদীর একটি স্থান। এটি ঠিক পদ্মার সাথে যেখানে মিশেছে তারই মুখ বলা যায়। তো এই জায়গাটায় যদি আমি একটু দেখানোর চেষ্টা করছি,
পাচ্ছি যে এখানকার যে নদী পাড়ের মানুষ সেখানে কিন্তু তাদের ভোগান্তি কিন্তু চরমে উঠেছে। ঘরের ভিতরে তাদের কিন্তু পানি, তাদের রান্নাঘরের ভিতরে পানি উঠেছে, চুলার ভিতরে পানি ঢুকে গেছে, যার কারণে কিন্তু রান্নার যে ব্যবস্থা সেটা নিয়ে বিশুদ্ধ খাবার পানি যেটা টিউবওয়েল, সেই টিউবওয়েলটি ডুবে যাওয়ার কারণে কিন্তু তাদের পানি সংকটও দেখা দিয়েছে। আর আমি যেটি বলছিলাম যে কুষ্টিয়ার দৌলতপুরের যে 4টি ইউনিয়ন, সেই 4টি ইউনিয়নের ভিতরে কিন্তু যে পানিবন্দী মানুষ তাদের যে সমস্যাগুলো দেখা দিয়েছে সেখানে কিন্তু গোখাদ্যর পাশাপাশি এখন পর্যন্ত সাপের উপদ্রব বেড়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং সেই সাথে তাদের স্বাস্থ্য যে ঝুঁকি, পানিবাহিত রোগ, সেইগুলো কিন্তু এখন দেখা দিয়েছে। তো মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে জানাচ্ছেন সহকর্মী মিলনুল্লাহ। 31 আগস্ট পর্যন্ত তেজগাঁওয়ে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকবে 2 জাপানি শিশু। সকালে মা ও বিকেলে বাবা দেখা করতে পারবেন। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন। এ সময় আদালত বলেছে, বাবা মায়ের দ্বন্দ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সন্তানরা। 2 সন্তানের অভিভাবকত্ব পেতে জাপানি নারী নাকানো এরিকো সম্প্রতি টোকিও থেকে ঢাকায় আসেন। দ্বারস্থ হন হাইকোর্টের। এরই পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার 2 শিশুসহ বাবা ও ফুফুকে 31 আগস্ট হাজিরের নির্দেশ দেয় আদালত। এর মধ্যে রোববার রাত 9:30টায় শিশুদের বাসা থেকে নিয়ে যায় সিআইডি। জেসমিন ও লিনাকে রাখা হয় ভিকটিম সাপোর্ট সেন্টারে। শিশুদের বাসা থেকে নিয়ে যাওয়া নিয়ে সোমবার সকালে আদালতে প্রশ্ন তোলেন বাবার আইনজীবী। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার আদালতকে জানান, শিশুদের অন্য জায়গায় সরিয়ে ফেলতে পারে এ শঙ্কায় সিআইডি তাদের হেফাজতে নেয়। যে একতরফার গল্প শুনছেন, এখন কিন্তু বাবার ভার্সনটা শুনতে পাচ্ছেন না, কারণ উনি ভিকটিম সাপোর্ট সেন্টারে ওনার বাচ্চাদের নিয়ে আছেন। উনি কিন্তু কোর্টে আমাদেরকে ছেড়ে দিয়েছেন, উনি কিন্তু অন্য জায়গায় নাই, ওইখানে তার বাচ্চাদের সঙ্গে আছেন। মায়ের আইনজীবী শিশির মনির শিশুদের 31 আগস্ট পর্যন্ত জাপান দূতাবাসে রাখার প্রস্তাব দিলে নাকচ করে দেন বাবার আইনজীবী। পরে হাইকোর্ট শিশুদের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখার নির্দেশ দেয়। 31 আগস্ট পর্যন্ত এই কন্যা সন্তানরা থাকবেন ভিকটিম সাপোর্ট সেন্টারে। এই সময়টাতে সকাল 8টা থেকে 1টা পর্যন্ত মা তাদের সাথে সময় কাটাবেন, এবং বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত বাবা তাদের সঙ্গে সময় কাটাবেন। এই সময়ের মধ্যে তারা চাইলে খাবার দাবারও দিতে পারবেন। আদালতের আদেশে আমি খুবই খুশি, কারণ গত 7 মাসে আমি তাদের মাত্র 3 বার দেখতে পেয়েছি। এই 1 সপ্তাহে আমি তাদের প্রতিদিন দেখতে পারবো। আমার আইনের প্রতি শ্রদ্ধা রয়েছে। next coming 1 week. 31 আগস্টের মধ্যে 2 পক্ষের আইনজীবীকে বিরোধের মীমাংসা করতে অনুরোধ করে হাইকোর্ট। বাবা মাকেও শিশুদের অবস্থা বিবেচনা করতে বলে আদালত। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটি ডাইং এবং প্রিন্টিং কারখানা মাসে 10 লাখ টাকার গ্যাস চুরি করত, তাও আবার তিতাসের কর্মকর্তাদের সাথে যোগ সাজস করে। কিন্তু কারখানাটি শেষ রক্ষা হলো না। নারায়ণগঞ্জের সেই কারখানার গ্যাস লাইন অবশেষে বিচ্ছিন্ন করেছে তিতাস। নারায়ণগঞ্জ জেলার 2500 থানার ভূঁইয়া প্রিন্টিং অ্যান্ড ডাইং ফ্যাক্টরি এটি। প্রায় 12 বছর ধরে তিতাসের গ্যাস ব্যবহার করে ফ্যাক্টরিটি চলছিল। এটিতে কোনো বৈধ লাইনই নেই। খবর পেয়ে তিতাসের কর্মকর্তারা অভিযানে যাওয়ার পর ফ্যাক্টরিতে তালা মেরে কাজ বন্ধ করে পালিয়ে যায় কর্মচারীরা। তিতাস জানায়, প্রতি মাসে প্রায় 10 লাখ টাকার অবৈধ গ্যাস ব্যবহার করে প্রতিষ্ঠানটি। এর আগেও 2015 সালে প্রতিষ্ঠানটির সংযোগ বিচ্ছিন্ন করে 1 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এরপর হয় মামলা। এর মধ্যে আবারও সংযোগ স্থাপন করে কারখানা মালিক সবুর ভূঁইয়া। গতকালকে আমরা জানতে পারছি যে এটা অবৈধভাবে এখান থেকে সে গ্যাস ব্যবহার করতেছে। তো আজকে আমরা কেন্দ্রীয় ভিজিলেন্স, আমাদের লোকাল অফিস এবং আমরা সবাই এখানে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পাই এবং তার সংযোগটা আমি বিচ্ছিন্ন করি। এ নিয়ে ভূঁইয়া প্রিন্টার্স অ্যান্ড ডাইং ফ্যাক্টরির মালিক সবুর ভূঁইয়ার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে অবৈধ সংযোগের বিষয়টি তিনি অস্বীকার করেন। বারবার সংযোগ কিভাবে দেয়া হচ্ছে এ বিষয়ে জানতে চাওয়া হলে এলাকাবাসী বলেন, অবৈধ সংযোগ দেওয়ার ক্ষেত্রে তিতাসের অসাধু কর্মকর্তা জড়িত। তারাই লাইন কাটে, তারাই সংযোগ দেয়। প্রশ্ন লোক এটা কিছু ইনভলভ আছে এটার সাথে, এছাড়া কিছু না। এটা তো ক্ষমতাদের একটা কাজ, ক্ষমতাদের ব্যক্তি ছাড়া তো কিছু করবে না। সংশ্লিষ্টরা বলছেন, এইরকম অসংখ্য শিল্প প্রতিষ্ঠান অবৈধভাবে গ্যাস ব্যবহার করে সরকারকে লোকসানের মুখে ঠেলে দিচ্ছে। জ্বালানি খাতে লোকসান ঠেকাতে সেই সব অবৈধ সংযোগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, 2500, নারায়ণগঞ্জ।
সুন্দরবনে যাওয়ার অনুমতি না থাকায় মানবেতর জীবনযাপন করছেন সাতক্ষীরার শ্যামনগরে প্রায় 5,000 জেলে পরিবার। প্রায় 6 মাস ধরে তাদের হাতে কাজ নেই। জেলে কার্ডের অনুদান পাননি দরিদ্র জেলেরা, ফলে পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন অনেকে। তবে ইউনিয়ন ভিত্তিতে জেলেদের ত্রাণ সহযোগিতা দেওয়ার দাবি উপজেলা প্রশাসনের। পশু পাখির প্রজনন নির্বিঘ্ন করতে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে গত মে থেকে চলতি আগস্ট পর্যন্ত সুন্দরবনের ভেতর বন্ধ রয়েছে মাছ ও কাঁকড়া ধরা। প্রজনন মৌসুমে এর আগে গত জানুয়ারি ফেব্রুয়ারি মাসেও বনে সব ধরনের মাছ ও কাঁকড়া ধরা নিষিদ্ধ ছিল। তবে নিষেধাজ্ঞার সময়ে প্রায় 6 মাস ধরে বন সংলগ্ন শ্যামনগর উপজেলার জেলেদের নেই বিকল্প কোনো কাজের সুযোগ। এতে বিপাকে জেলে পরিবারগুলো। আমরা খুব একটা খারাপ অবস্থা আছি। এখন আমরা বনে না পার না দিলে আমরা কিভাবে চলবো? আমরা খাবো কিভাবে? আমাদের কোনো অনুদানও পাচ্ছি না। আমরা এইভাবে অনাহারে আর কিভাবে কাটাই? অনেক জেলে পরিবারের অভিযোগ, আয় বন্ধ থাকলেও মেলেনি সরকারি সহায়তা, ফলে পরিবার পরিজন নিয়ে দিন কাটছে অনাহারে অর্ধাহারে। আমরা জেলি বাউলি অন্য বছর 2 গোটা করে চাইল পাই। এই 8টি সনে আমাদের চাইল দেওয়া হয়নি কিংবা দেইওনি। ছেলেমেয়েরা পথে বসে ঠিক আছে। এখন সরকার হয় আমাদের বনে ঢুকতে দেখ, না আমাদের কোনো সহযোগিতার পথ দেখিয়ে দেখ। তবে উপজেলা প্রশাসন জানিয়েছে নিষেধাজ্ঞা চলাকালে বন বিভাগের তালিকা অনুযায়ী সুন্দরবন সংলগ্ন বিভিন্ন ইউনিয়নে জেলেদের সহায়তা দেয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী যে প্রণোদনা এসেছে আমাদের কাছে, সেটি আমরা সব ইউনিয়নে ভাগ করে দিয়েছি। এই নেটওয়ার্কের মধ্যে সবাই পড়ে যাচ্ছে, বনজীবী বলেন, আপনি জেলে বলেন, বাওয়াল বলেন, সবাই, কারণ তারা সবাই তো কোনো না কোনো ইউনিয়নের বাসিন্দা। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের 5টি স্টেশন থেকে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন প্রায় 5,000 জেলে। তাদের পরিবারে আছে প্রায় 40,000 মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যশোরের শার্শা উপজেলার প্রায় 70% সড়কই কাঁচা। খানাখন্দে ভরা এসব সড়ক উপজেলার প্রায় 1.5 লক্ষ মানুষের দুর্ভোগের কারণ। এদিকে দীর্ঘদিনে উন্নয়নের ছোঁয়া লাগেনি জয়পুরহাটের গ্রামীণ সড়কে। ভোগান্তির মুখে সিরাজগঞ্জের সাজাদপুরে গ্রামের মানুষ নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শুরু করেছে রাস্তা পাকা করার কাজ। যশোরের শার্শা উপজেলায় বেনাপুর পৌরসভা সহ 11 ইউনিয়নে বাজার কেন্দ্রে কিছু সড়ক পাকা হলেও উপজেলার বেশিরভাগ সড়কেরই করুণ দশা। কাঁচা এসব সড়কে শুষ্ক মৌসুমে একদিকে যেমন ধুলাই নাকাল গ্রামবাসী, অন্যদিকে বৃষ্টি হলে কাদা পানিতে ভোগান্তি ওঠে চরমে। আমরা যে একটা ডাক্তার বাড়ি যাবো, অদূত হলু, তাও আমরা যেতে পারছি না। আমাদের ধান চাল উঠানোর জন্য বহুত পেরেশানি হয়। উপজেলায় 1182 কিলোমিটার রাস্তার মধ্যে 750 কিলোমিটার রাস্তায় রয়েছে কাঁচা। পর্যায়ক্রমে সব সড়কই পাকা করা হবে আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। কাঁচা সড়ক সমূহ পর্যায়ক্রমে গুরুত্ব বিবেচনায় সরকারের বিভিন্ন অগ্রাধিকার প্রকল্পের মাধ্যমে বাস্তবায়নের কাজ চলমান আছে এবং এটা অব্যাহত থাকবে। জয়পুরহাট সদর উপজেলা দুর্গাদহ বাজার থেকে আদিবাসী পল্লী হয়ে শাহাপুর গ্রাম পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা পাকা না হওয়ায় চরম দুর্ভোগে আশেপাশের 20 গ্রামের কয়েক হাজার মানুষ। বারবার ধর্ণা দিয়েও ফল না মেলায় রাস্তার উপর ধান রোপণ করে প্রতিবাদ জানায় এলাকাবাসী। কোনো প্রতিবাদ করলেও কোনো ফল আসে না। আমরা প্রতিবাদ করে আমরা এখন কোনো বুদ্ধি না পেয়ে আমরা এখন এই রাস্তায় ধান গাড়িচ্ছি। আমাদের চলাফেরা, গাড়ি ঘোড়া সবকিছু মানে খুব সমস্যার মধ্যে পড়ে যায়। সিরাজগঞ্জের শাহজাদপুরে খানাখন্দের ভোগান্তি থেকে বাঁচতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রায় 2 কিলোমিটার রাস্তা সংস্কার করেছে এলাকাবাসী। গ্রামবাসীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামী অর্থ বছরে এই রাস্তা পাকা করা হবে বলে আশ্বাস দেন জনপ্রতিনিধি। গ্রামবাসী সবাই স্বতঃস্ফূর্তভাবে আমরা সহযোগিতা করতেছি। আগামী অর্থ বছরে এটা আমি পাকাকরণ করে দেব এবং যাতে শাহজাদপুর এবং লোসনাপাড়ার যোগাযোগ এবং এলাকার যোগাযোগ ভালো হয় সে ব্যবস্থা আমরা উদ্যোগ নিচ্ছি। শাহজাদপুরের লোচনপাড়া থেকে মূলকান্দি বাজার পর্যন্ত 2 কিলোমিটার মাটির রাস্তা নির্মাণ করতে খরচ হয় প্রায় 10 লাখ টাকা, যার যোগান দেন গ্রামবাসীরাই। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 5 দশকের বেশি সময় ধরে বরিশালে আড়িয়াল খাঁ নদীতে ভাসমান জীবন কাটাচ্ছেন বেদে সম্প্রদায়ের মানুষজন। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বছরের পর বছর এভাবে চলছে তাদের জীবন। দেশের নাগরিক হয়েও ন্যূনতম নাগরিক অধিকার থেকে বঞ্চিত এই সম্প্রদায়ের মানুষ। বরিশালের আড়িয়াল খাঁ নদীতেই যুগের পর যুগ ধরে বসবাস। যাযাবর জীবনে এক ঘাটে রান্না আর আরেক ঘাটে খাওয়ার আয়োজন।
নদীর মতোই বয়ে চলা জীবন বেদে সম্প্রদায়ের। দীর্ঘ সময় ধরেও এসব মানুষের ভাগ্যে পরিবর্তন হয়নি এতটুকু। ছোট ছোট নৌকায় পলিথিন মোড়ানো ছাউনির নিচে তাদের সংসার। আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি এসব মানুষের জীবনে। সময়ের প্রয়োজনে অনেকেই পেশা বদল করলেও বঞ্চিত নাগরিক অধিকার থেকে। আমাকে একটু ঘর বাড়ি চাই, আমরা মরলে যেন আমরা একটু মারি ভাঙু হ্যাঁ ওর জায়গা নাই চাই, আমরা একটু সুখ শান্তি ঘর বাড়ি যদি দিতে সরকার সাহায্য করতে, তাহলে আমরা একটু ভালো চলতে পারতাম। আমাকে কোনো ঘর বাড়ি কবলে জোটে না, তারপর টয়লেটও ভাগ্য হয় না। মনে করো আমরা এই সারা বছর জীবনটা কাটে এই বাঁচতে বাঁচতে। এই পল্লীতে নেই কোনো পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। শিশুরাও বঞ্চিত শিক্ষা থেকে। এমনকি কেউ মারা গেলে মরদেহ দাফনেও পড়তে হয় জটিলতায়। স্যার আমাদের ভোটার এইখানে নাগরিক, আমরা চেয়ারম্যানের কাছে আবেদন জানাইছি, চেয়ারম্যানও তেমন একটা ভূমিকা নেয় না স্যার আমাদের জন্য। আমরা কোনো কিছু স্যার পাই নাই। তাহলে আমাদের এইটাই দাবি, আমাদেরকে একটা ঘর বাড়ির ব্যবস্থা সরকার করিয়ে দেব। আমরা গুড়াগাড়া নিয়ে আমরা ঘর বাড়িতে থাকবো, গুড়াগাড়া লেখাপড়ি করবো। সুবিধা বঞ্চিত এসব মানুষের স্থায়ী বসবাসে এবার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। মোট 3 একর জায়গার উপরে আমরা তাদের জন্য ব্যারাক হাউসের প্রস্তাব পাঠিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে, এবং ইতিমধ্যে এটি আমাদের তদন্ত হয়ে গিয়েছে। আশা করছি আমরা খুব দ্রুত সময়ে তাদেরকে আমরা ব্যারাক হাউস উপহার দিতে পারব। আড়িয়াল খাঁ ও কালাবদর নদীতে এখনো বসবাস 250 বেদের। জীবনমান উন্নয়নে ন্যূনতম অধিকার নিশ্চিতের দাবি তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে একদিনে করোনায় 7,500 মানুষের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 5,11,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় প্রাণহানি 44,53,000 ছাড়ালো। আক্রান্ত 21 কোটি 32 লাখের বেশি। বিশ্বে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু ইন্দোনেশিয়াতে 842 জন, শনাক্ত 9,500। দেশটিতে মৃত্যু ও সংক্রমণ কিছুটা কমে এসেছে। এদিকে রাশিয়ায় একদিনে মারা গেছে 776 জন। একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে 1,11,000। ইরানে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 38,657 জন আক্রান্ত হয়েছে। এদিকে কেনিয়াতে মডার্নার 35 লাখ ডোজ টিকা সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। নিউজিল্যান্ডে শুক্রবার পর্যন্ত বাড়ানো হয়েছে কঠোর লকডাউন। 31 আগস্টের পর বিদেশি সেনা প্রত্যাহারের সময়সীমা আর বাড়াবে না বলে সাব জানিয়ে দিয়েছে তালেবান। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে গোষ্ঠীটির মুখপাত্র সুহাইল শাহিন জানিয়েছেন, অন্যথা হলে অনাস্থা তৈরি হবে, যার পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে। পরে বিবিসিকে তালেবানের মুখপাত্র জানান, সঠিক নথিপত্র থাকলে 31 আগস্টের পরও দেশ ছাড়তে পারবেন আফগানরা। আগস্ট শেষ হতে বাকি আর কয়েকদিন। এরই মধ্যে আফগানিস্তানে আটকে পড়াদের উদ্ধারের গতি বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানান, কাবুল থেকে লোকজনকে সরিয়ে নিতে মার্কিন সেনাদের আরও বেশি দিন রাখার প্রয়োজন হতে পারে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের মুখপাত্র জানান, যুক্তরাজ্য এখনও প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করেনি। সতর্ক করে ইউরোপীয় ইউনিয়নও বলছে, যারা আফগানিস্তান ছাড়তে চায় তাদের সবাইকে স্থানান্তরিত করা পূর্ব ঘোষিত সময়ের মধ্যে সম্ভব নয়। এমন পরিস্থিতিতে কাতারের দোহা থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে সময়সীমা নিয়ে হুঁশিয়ারি দেন তালেবানের মুখপাত্র। প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন 31 আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে তাদের সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। এরপরও যদি তারা থেকে যায় তাহলে সেটি হবে রেড লাইন অতিক্রম করা। এর মানে দাঁড়াবে তারা দখলদারিত্ব অব্যাহত রাখতে চায়। এতে যুক্তরাষ্ট্রের প্রতি তালেবানের অনাস্থা তৈরি হবে। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আফগানরা ভয়ের কারণে নয়, পশ্চিমা দেশে যাওয়ার চেষ্টায় দেশ ছাড়ছেন বলে জানান তালেবানের মুখপাত্র। তারা তালেবানে ভীত বলেও অতিরঞ্জিত করা হচ্ছে বলে দাবি তার। আফগানিস্তান একটি গরিব দেশ, আর এর 70% মানুষ বাস করছে দরিদ্র সীমার নিচে। তাই অনেক আফগান পশ্চিমা দেশে উন্নত জীবনের আশায় পাড়ি দিতে চাইছে। এটি এক ধরনের অর্থনৈতিক অভিবাসন। পরে বিবিসিকে তালেবানের মুখপাত্র জানান, সঠিক নথিপত্র থাকলে যে কোনো সময়ই বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে দেশ ছাড়তে পারবেন আফগান নাগরিকেরা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 5 ম্যাচে টি-20 খেলতে আজ ঢাকায় আসছে নিউজিল্যান্ড দল। অন্যদিকে 2 দিনের হোম কোয়ারেন্টাইনে থেকে করোনা টেস্টে অংশ নিয়েছেন ক্রিকেটাররা। নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ম্যাচ অফিসিয়াল আম্পায়াররাও
একই সাথে হোটেলে উঠবে আজ। 3 দিনে কোয়ারেন্টাইন শেষে 27 আগস্ট নামবে অনুশীলনে। ব্যক্তিগত অনুশীলন শেষে টাইগাররা আপাতত ঘরবন্দি। 2 দিনের হোম কোয়ারেন্টাইনে থেকে মাহমুদুল্লাহ লিটনরা করোনা টেস্টের আনুষ্ঠানিকতা সেরেছেন। টেস্টে নেগেটিভ আসলেই মুক্তি মিলবে না। হোটেলের বায়ো বাবলে কোয়ারেন্টাইন করতে হবে আরও 3 দিন। 27 আগস্ট মাঠের অনুশীলন শুরু করতে পারবে ডোমিঙ্গো শিষ্যরা। খেলা পরিচালনকারী সদস্য আছেন সবাই 24, 25 এবং 26 3 দিনের রুম কোয়ারেন্টাইন করবেন হোটেলে, এবং এই 3 দিনে 2 দফায় টেস্ট হবে এবং টেস্টের রিপোর্টের ভিত্তিতে সবাই 27 তারিখ থেকে বায়ুবাবলের বাইরে আসতে পারবেন। মঙ্গলবার দুপুরে লেইথামের দল পা রাখবে ঢাকায়। ওদের হোটেলে ওঠার আগেই করোনা প্রোটোকল দেখে নিয়েছে পর্যবেক্ষক দল। বুঝিয়ে দেয়া হয়েছে হোটেল রুম। কোয়ারেন্টাইন শেষ করে বাংলাদেশ দলের সাথেই অনুশীলন শুরু করতে পারবে কিউইরা। নিউজিল্যান্ড থেকে পর্যবেক্ষক দলের 2 জন সদস্য 17 তারিখ এবং একজন সদস্য 20 তারিখ বাংলাদেশে এসেছেন। এছাড়াও 20 তারিখ ইংল্যান্ড থেকে নিউজিল্যান্ড দলের 2 জন খেলোয়াড়ও বাংলাদেশে এসেছেন। হোটেল কর্তৃপক্ষ বিসিবি এবং নিউজিল্যান্ডকে হোটেলের ব্যবস্থাপনা বুঝিয়ে দেবেন। আজকে প্রথম পর্যবেক্ষক দলের সদস্যরা রুমের বাইরে আসবেন এবং হোটেল পর্যবেক্ষণে অংশগ্রহণ করবেন। প্রস্তুতি ম্যাচ না খেললেও কন্ডিশনের সাথে মানিয়ে নিতে 5 দিন সময় পাচ্ছে নিউজিল্যান্ড। 1 সেপ্টেম্বর শুরু 5 ম্যাচের টি-20 সিরিজ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কন্ডিশন নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলে জিতেছে বাংলাদেশ, মন্তব্য মাহবুবুল আনামের। নিউজিল্যান্ড সিরিজের উইকেট কেমন হচ্ছে তা নিয়ে মন্তব্য করেননি বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। ধারণা করা হচ্ছে স্লো উইকেটে কিউই বধের পরিকল্পনা ম্যানেজমেন্টের, তাতে বিশ্বকাপের প্রস্তুতিতে সমস্যা হবার কথা নয় বিশ্বাস মাহবুবুল আনামের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ে বুক চওড়া হয়েছে। কাঁধে কাঁধ রেখে টিম টাইগার্স এখন টি-20তে বড় দলকে হারানোর সাহস করছে। সামনে টি-20 বিশ্বকাপ প্রস্তুতির শেষ সিরিজে মাহমুদুল্লাহ দল পাচ্ছে নিউজিল্যান্ডকে। অজি বধে টাইগারদের পরীক্ষায় পড়তে হয়নি। স্লো উইকেটের পুরো ফায়দা নিয়েছে স্পিনাররা। পেইসে মুস্তাফিজ শরীফুলরা নিজেদের মেলে ধরেছে। এবার ব্ল্যাক ক্যাপদের বেকায়দায় ফেলানোর প্রস্তুতি নিচ্ছে স্বাগতিকেরা। তবে ফেলে আসা সিরিজ নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে, খোলাসা করেছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। কি কন্ডিশনে খেলেছেন, কন্ডিশনটা কিন্তু ইকুয়াল ফর বোথ, এবং এই কন্ডিশনটা আমাদের জন্য ইকুয়ালি ডিফিকাল্ট ছিল অ্যাজ দ্য অপোজিং টিম। সো হাউ ইউ অ্যাডাপ্ট এবং কীভাবে আপনি সেটাকে অ্যাডাপ্ট করে সেটার এগেনস্টে কীভাবে অ্যাডজাস্ট করবেন সেটাই ইম্পর্ট্যান্ট। সো আই থিঙ্ক দ্য টিম প্লেড ভেরি ওয়েল। টি-20 বিশ্বকাপ বসবে মরুর বুকে। আরব আমিরাতে উইকেট হবে স্পোর্টিং। ঘরের মাঠে পরপর 2 সিরিজে স্লো উইকেটে খেলে বিশ্বকাপে কঠিন পরীক্ষায় পড়তে হতে পারে বাংলাদেশকে। তাই প্রশ্ন থেকে যাচ্ছে, বিশ্বকাপে যাবার আগে আদর্শ প্রস্তুতি কি হচ্ছে? গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান দিচ্ছেন ভালো খবর, তাতে আশাবাদী হতে পারে মাহমুদুল্লাহ দল। ইউএইতে যে খেলাগুলো হয়েছে সেখানে কিন্তু স্পিন নির্ভরশীল দলগুলো ভালো করেছে। পাকিস্তান খেলেছে, সেখানে তাদের লেগ স্পিনার অনেক উইকেট পেয়েছে টেস্ট ম্যাচগুলোতেও যদি আপনি দেখেন। আর উই আর ভেরি কনসার্ন যে এখানে আপনি জানেন আইপিএলের খেলা হতে যাচ্ছে। সো অল দ্য উইকেটস উইল বি ইউজড। ফ্রেশ উইকেট খুব একটা যে পাওয়া যাবে সেটা নয়। নিউজিল্যান্ড সিরিজে উইকেট নিয়ে নীরবতা বিসিবির, তবে অতিথিদের যে কঠিন পরীক্ষা দিতে হবে সেটা ধারণা করাই যায়। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এএফসি কাপে আজ বাঁচা মরার ম্যাচ বসুন্ধরা কিংসের। ইন্টারজোনাল সেমিফাইনাল নিশ্চিত করতে জয়ের বিকল্প নেই বাংলাদেশ চ্যাম্পিয়নদের। বিপরীতে কিছুটা নির্ভর প্রতিপক্ষ মোহনবাগান এফসি, তাদের জন্য ড্র করলেই চলবে। মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 5টায়। ক্লাব ফুটবলের মোড়কে 2 প্রতিবেশীর লড়াই। বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সামনে ভারতের মোহনবাগান এফসি। মাঝে স্পোর্টসকে হারিয়ে বেঙ্গালুরুর সাথে ড্রতে কঠিন সমীকরণ বসুন্ধরার সামনে। ইন্টারজোনাল সেমির প্লে অফে যেতে জয়ের বিকল্প নেই। অন্যদিকে 2 জয়ে শীর্ষে থাকা মোহনবাগানের জন্য ড্র করলেই চলে। 2 ম্যাচে 5 গোল করেছে মোহনবাগান। বসুন্ধরার স্কোরিংয়ে সমস্যা ধরা পড়েছে। 2 ক্লিন শিটে ডিফেন্স নিয়ে কিছুটা স্বস্তি কিংস শিবিরে। মাঝ মাঠে বলের দখলে 2 দলই ছিল পিছিয়ে।
বাঁচা মরার ম্যাচে ঘুরে ফিরে আলো রবসন রবিনিওর দিকে। এই ব্রাজিলিয়ান বসুন্ধরা অ্যাটাকের মূল অস্ত্র। ফিটনেস সমস্যায় নিষ্প্রভ রাউল বেসেরা দলের চিন্তা বাড়িয়েছে। মোহনবাগানের চ্যালেঞ্জে 4-1-4-1 ছক বদলে প্ল্যান বিতে ঝুঁকতে পারে অস্কার ব্রুজেন। লাতিন ত্রয়ের সাথে দেশিদের সমন্বয়ে সাফল্য চান অধিনায়ক। এটা অ্যাকচুয়ালি এখন বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ হয়ে গেছে, বিকজ মোহনবাগান অনেক পুরাতন টিম। বসুন্ধরা আপনার রিসেন্ট প্রায় 3-4 বছর হয়েছে আমরা খেলতেছি, কিন্তু আমাদের সাফল্য অনেক। তো আশা রাখি এই ম্যাচের টেম্পারমেন্টটা আমরা গ্রহণ করতে পারবো, কারণ এই ম্যাচটাই নির্ধারিত করবে নেক্সট রাউন্ডে যাওয়ার। আমরা এখনো কোনো গোল হজম করিনি। প্রিমিয়ার লিগে আমরা মাত্র একটি ম্যাচেই হেরেছি, তাই হার নিয়ে দুশ্চিন্তা নেই। আমরা জানি আমাদের জিততেই হবে। 90 মিনিট সেরা ফুটবল খেলেই সেটা করতে হবে। টানা 2 ম্যাচে হলুদ কার্ডের খাড়ায় মোহনবাগান পাচ্ছে না ওদের ফ্রেঞ্চ তারকা হুগো বুমুসকে। তবে শক্তিশালী রিজার্ভ বেঞ্চে সাহসী কোচ হাবাস। রয় কৃষ্ণার সাথে শুরুর একাদশে দেখা যাবে আশুতোষ মেহতাকে। বাংলাদেশ কলকাতার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা সবাই জানে। বাঙালিদের ভেতর আলাদা খাতির তো আছেই। মাঠে একে অপরের বিপক্ষে খেলে। বাংলাদেশের বসুন্ধরাকে হারাতে আমাদের শতভাগ দিতে হবে। 2019 এএফসি কাপের দ্বিতীয় রাউন্ডে খেলেছিল ঢাকা আবাহনী। বাংলাদেশ থেকে দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্বের সুযোগ বসুন্ধরা কিংসের সামনে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।